নমস্কার, পোস্ট এইটে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। জঙ্গি হানায় ফের রক্তাক্ত ভূস্বর্গ। বেছে বেছে হিন্দু পর্যটকদের নিশানায় আজ প্রায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে, তার মধ্যে বাংলার ৩ জন। সারা দেশ থেকে কাশ্মীর এমন একটি জায়গা যেখানে সবাই যান এই গরমে একটু বেড়াতে যান। আর কাশ্মীর, জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকা এমন একটি সুন্দর উপত্যকা যাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড, যেখানে পর্যটকরা গেছিলেন আনন্দ করতে, কিন্তু ফিরল তাদের মৃতদেহ। যেভাবে এই জঙ্গি হামলায় একের পর এক পর্যটকের মৃত্যু হলো তা এক কথায় নৃশংস, ভয়ঙ্কর। সেই কারণেই বলতে হচ্ছে ভয়ঙ্কর ভূস্বর্গ। কিন্তু কেন আজ এই জঙ্গি নিশানায় মৃত্যু হলো এতগুলো পর্যটকের, যার মধ্যে ধর্ম অর্থাৎ বেছে বেছে ধর্মীয় পরিচয় জেনে তাদেরকে খুন করা হলো, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হলো, এবং মারার পর তারা কি বললেন, একজন স্ত্রীকে, তার স্বামীকে হত্যা করার পর বলা হলো যাকে মোদি কো যাকে বলো। একজন স্ত্রী তার মাথায় সিঁদুর দেখে তাকে, তার স্বামীকে মারা হলো, তার বাচ্চার সামনে তার বাবাকে খুন করা হলো। কিন্তু কেন বেছে বেছে হিন্দুদের আজ জঙ্গি নিশানায় পড়তে হচ্ছে, সেটাই এই মুহূর্তে বড় প্রশ্ন। বলা হয় সন্ত্রাসের কোনো ধর্ম হয় না, কিন্তু এই সন্ত্রাস যারা করলো, যে জঙ্গি সংগঠন বলা হচ্ছে, সেই জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবারই একটি ছায়া সংগঠন, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, যার মাস্টার মাইন্ড সাইফুল্লাহ। কিন্তু আজ যে পরিস্থিতির মধ্যে জম্মু কাশ্মীরের সিচুয়েশান দাঁড়িয়ে আছে, সবাই আমরা বলছিলাম যে আজ অনেক শান্ত এই কাশ্মীর, অশান্ত পরিবেশ আর নেই। অনেক পর্যটক যাচ্ছেন, এবং পর্যটকের যদি ব্যবসায়ের পরিমাণও আমরা হিসেব করি, দেখব যে যত দিন যাচ্ছে যে ব্যবসায়িক পরিমাণও বাড়ছিল পর্যটকদের আনাগোনায়। কিন্তু হঠাৎ করে অশান্ত হয়ে গেল এই ভূস্বর্গ। কাশ্মীরের যে জঙ্গি আক্রমণ বা জঙ্গি হানা এই প্রথম হলো। হ্যাঁ, এই মুহূর্তে সরাসরি আমরা বিদেশ মন্ত্রকের সাংবাদিক বৈঠক শুরু হয়েছে। আমরা জানি যে প্রধানমন্ত্রী জেড্ডা থেকে আজকে দিল্লিতে ফিরেছেন, 3 সামরিক প্রধানদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, অজিত ডোভাল রয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন, এবং সেই বৈঠকে অনেক আলোচনা হয়েছে যে যারা এই জঙ্গি নাশকতামূলক কাজ করেছে তাদের বিরুদ্ধে ভারত যোগ্য জবাব দেবে, এবং তারই বৈঠক চলছিল। এই মুহূর্তে সরাসরি আমরা নজর রাখব সেই সাংবাদিক বৈঠকে। The SARC visa exemption scheme visas. Any SVES visas issued in the past to Pakistani nationals are deemed cancelled. Any Pakistani national currently in India under SVES visa has 48 hours to leave India. 4. The defense, military, naval and air advisors in the Pakistani High Commission in New Delhi are declared persona non grata. They have a week to leave India. India will be withdrawing its own defense, navy and air advisors from the Indian High Commission in Islamabad. These posts in the respective High Commissions are deemed annulled. 5 support staff of the service advisors will also be withdrawn from both High Commissions. 5. The overall strength of the High Commissions will be brought down to 30 from the present 55 through further reductions to be effected by 1st May 2025. The CCS reviewed the overall security situation and directed all forces to maintain high vigil. It resolved that the perpetrators of this attack will be brought to justice and their sponsors held to account. As with the recent extradition of Tahabur Rana, India will be unrelenting in the pursuit of those who have committed acts of terror or conspired
to hold them, to make them possible. Thank you very much. Thank you, ladies and gentlemen. With that, we come to the closure of this press briefing. Thank you very much. আমরা শুনছিলাম বিদেশ মন্ত্রকের তরফ থেকে সাংবাদিক বৈঠক, যেখানে খুব স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো ভারত এবং ইসলামাবাদ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেওয়া হলো। সমস্ত ভারত সীমান্ত বন্ধ করে দেওয়া হলো এবং যারা এই মুহূর্তে পাকিস্তানের কোনো আদিবাসী রয়েছেন, বাসিন্দারা এসেছেন বা যারা বেড়াতে এসছেন, তাদেরকেও দ্রুত তাদের দেশে ফিরে যেতে বলা হয়েছে। এবং এরপর হয়তো আরও অনেক কিছু ঘটবে, কারণ আমি বলছি এই মুহূর্তে যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে সেখানে ডিফেন্স মিনিস্ট্রির সমস্ত আধিকারিকরা রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন এবং 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 জলচুক্তি যে বন্টন ছিল সেটাও কিন্তু ইতিমধ্যেই সেই চুক্তি বাতিল করে দেওয়া হলো। সিন্ধু জলচুক্তি সেটাও বাতিল করা হলো। আমরা আসবো আমাদের আলোচনায়, তবে তার আগে আলাপ করে দেবো আমাদের সঙ্গে যারা উপস্থিত অতিথি রয়েছেন তাদের সঙ্গে। আমার একদম ডান দিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সমর্থক দেবব্রত রায়। দেবব্রত, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা, বিআইএসএফের ডিআইজি ছিলেন একসময় এসকে মিত্র সাহেব, আপনাকেও স্বাগত। আমার সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে মুখপাত্র ডক্টর তন্ময় মুখার্জি, তন্ময়দা আপনাকেও স্বাগত। বাইরে থেকে রয়েছেন আইআরের অধ্যাপক রাজকুমার কোঠারি, রাজকুমারদা আপনাকেও স্বাগত। আমি অনুষ্ঠান শুরু করব তার আগে আজকে আমাদের টকিং পয়েন্টটা একবার আমরা ঝালিয়ে নেব। আজকের আমরা যে পয়েন্টে আমরা আলোচনা করব, পর্যটকদের ওপর নৃশংস হামলা, পাক যোগের একাধিক প্রমাণ, জবাবের প্রস্তুতি ভারতের, হামলায় নিহত রাজ্যের 3 পর্যটক, হিন্দুদের ওপর হামলায় উজ্জ্বল পেহেলগাঁওয়ের আদিল একজন কাশ্মীরি যুবক, আরও তীব্র সাম্প্রদায়িক বিভাজন। আমরা আলোচনা শুরু করব আমি এসকে মিত্র সাহেবকে দিয়ে। তার দীর্ঘদিনের অভিজ্ঞতা, জম্মু অ্যান্ড কাশ্মীরে তিনি দীর্ঘদিন কাজ করেছেন, ডিআইজি ছিলেন বিএসএফের। কিন্তু যে জঙ্গি সংগঠনের কথা বলা হচ্ছে, সেই জঙ্গি সংগঠন লস্করে তৈবা বলুন বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বলুন, কিন্তু বলা হচ্ছে বারবার এটা হচ্ছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন। এত সহজে তারা পেহেলগাঁওয়ের মতন একটি জায়গায় ঢুকে পড়ল যেখানে কোনো ইন্টেলিজেন্স নেই এবং যে উপত্যকায় পর্যটকদের আনাগোনা থাকে সেখানে কোনো নিরাপত্তা রক্ষীরা নেই, কোনো সেনার কোনো টিম নেই। এটাও সবথেকে খুব তাৎপর্যপূর্ণ বিষয়। তাহলে আমাদের দেশের ইন্টেল বা ইন্টেলিজেন্স কোথাও কি মনে হয় কাজ করছিল না? প্রথম প্রশ্ন। 2, নাকি আমরা একটু অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে গেছিলাম যে প্রচারটা করা হচ্ছিল যে কাশ্মীর এখন শান্ত, সেখানে আর জঙ্গিদের কোনো আনাগোনা নেই, কোনো নাশকতামূলক কাজ হয়নি বা নাশকতামূলক কাজ এখন আর হচ্ছে না, নাকি সেটাই অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্য আজকে বলিদান দিতে হলো এতগুলো পর্যটককে এবং তার মধ্যে বেছে বেছে ধর্মীয় পরিচয় জেনে হিন্দুদেরকে খুন করা হলো? মিত্র সাহেব। সবাইকে শুভ সন্ধ্যা বলার মতো বোধহয় এখন পরিস্থিতি নেই ভারতবর্ষে কোনো কোণে। যে কথাগুলো বলা হলো তাকে নিয়ে আমি বলছি যে আমরা কেমন যেন একটা গ্র্যাজুয়ালি রিঅ্যাক্টিভ মোডে চলে আসছি, নট প্রোঅ্যাক্টিভ মোডে। উই আর ফাইটিং অ্যান ইনভিজিবল এনিমি, সবচাইতে ডিফিকাল্ট ওয়ারফেয়ার। যে সেই জায়গায় যদি আমাদের ইন্টেলিজেন্স কালেকশন আর ইন্টেলিজেন্স গ্যাদারিং তারা যদি ঠিকমতো কাজ না করে, তাহলে আমার মনে হয় যে আমরা এইভাবেই আঘাত পেতে থাকব। কারণটা হচ্ছে যে এই রকম যুদ্ধে আমাদের প্রত্যেকেরই আগের থেকে জানতে হবে যে এরা কারা, কোথায় এসছে, কেন এসছে। কেননা দিস terrorists, they have been staying there for last about 10-15 days. তার মানেটা কি? দ্যাট দে হ্যাভ, ওদের নিয়ে যে প্রত্যেকটা জায়গায় ওরা ঘুরেছে। দ্বিতীয়ত সেটা হচ্ছে যে এখানে যারা ওদের শেল্টার দিয়েছে, দে আর ইকুয়ালি কালপ্রিট অ্যান্ড দে মাস্ট বি পিকড আপ উইদাউট এনি কনসিডারেশন। নাম্বার 3, আজকে যেটা হলো, এটা প্রথম কথা তো হচ্ছে যে যেটা আমরা বলি অ্যাপ্রিসিয়েশন অফ দ্য সিচুয়েশন, সেই অ্যাপ্রিসিয়েশন অফ দ্য সিচুয়েশন হ্যাজ নট বিন টেকেন ইনটু কনসিডারেশন। যার ফলে আমরা জানি যে
Gulmarg, Sonmarg and Pahalgam, historically the best located and best tourist spot. destination. এখন সেই জায়গাটায় এইগুলো আমরা তো ওদের হাতে মুঠে তুলে দিলাম সব কিছু যে যা করার, কারণ আজকে এটা এইটুকু অন্তত কাশ্মীর পুলিশ কিংবা ওখানে যারা ডিপ্লয়েড রয়েছে তাদের জানা উচিত যে এই জায়গাটায় কোনো না কোনো সময় তারা দেখছে, তারা সার্ভে করছে, তারা কিন্তু বসে ছিল না, কেন দে হ্যাভ ব্রট এনাফ ড্রাই ফ্রুটস তাদের যে খাওয়ার জন্যে, তার সঙ্গে মেডিসিন ছিল তারও সেটাও নিয়ে এসছে, প্রত্যেকটা জিনিস। ইট মিনস ইটস এ ভেরি ওয়েল ট্রেন্ড অ্যান্ড ওয়েল প্রিপেয়ার্ড টেররিস্ট গ্রুপ। এখন সেই জায়গাটায় আমার মনে হয় যে এই যেটা হলো তার জন্যে আমরা ইন্টেলিজেন্সকে হয়তো ধরতেই হবে, কারণ ওয়াই দে হ্যাভ ফেইলড ইন মিজারেবলি ইন এভরি অকেশনস, যে তারা মানে প্রায়ার ইনফরমেশনটা দিতে পারেনি কোথাও। কিন্তু এখানে যারা স্টেক হোল্ডার আমাদের, যেমন ওখানে রয়েছে পুলিশ, ওখানে রয়েছে স্টেট আইবি, ওখানে রয়েছে প্রবাবলি আইবি, সেন্ট্রাল আইবি, ওখানে রয়েছে পেট্রোলিং করার জন্য যাদের রাখা হয়েছে, হয়তো আর্মিরও একটা ডিটাচমেন্ট কাছাকাছি থাকার কথা, অবশ্যই আর্মি ক্যাম্পও ছিল, সেটাই বলছি আমি। সুতরাং হ্যাভিং বিন সো মেনি রিসোর্সেস অ্যান্ড সো মেনি ট্রেন্ড পিপুল, কী করে ওরা এইভাবে করে গেল সেটা কিন্তু একটা, যারা এখানে স্টেক হোল্ডাররা যারা ফেল করেছে তাদের দে শুড বি, I mean the government should be merciless to take action against them. এখন যেটা হচ্ছে, আমি যেটা মনে করি যে this is the right time if you want to take any action. কারণটা কি, যে at the moment ইন্টারন্যাশনাল কমিউনিটি তারা কিন্তু অত্যন্তভাবে তারা ইন্ডিয়ার ফেভারে। সুতরাং এই যদি মিটিং করতে করতে, আলোচনা করতে করতে তার মধ্যে যদি হয়ে যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে দে আর প্রিপেয়ার্ড, এবং তাদের যারা মেন্টর তারাও কিন্তু এই ইন্টারন্যাশনাল কমিউনিটিতে তারা ইয়ে করতে। একটা জিনিস আমি খুব কনসপিকুয়াসলি আমার কাছে লাগে যে আমরা এই যেমন উত্থান হলো বাংলাদেশে, সেই সময় কিন্তু আমাদের যারা নেবারিং স্টেট নেপাল অ্যান্ড সে ভুটান, দে রিমেইনড অ্যাবসলিউটলি মাম, সাইলেন্ট। এটা নাম্বার 2। আজকের এই ঘটনায় এখনো পর্যন্ত আমি জানি না চায়না কোনো কমেন্ট কোনো প্রতিক্রিয়া আসেনি, এখনো আসেনি, কিন্তু পুটিন দিয়েছেন। এখানে ভান্সে ছিলেন অলরেডিতে, সেখান থেকেও দেওয়া হয়েছে। ইভেন দ্য মালদ্বীপস অলসো দে হ্যাজ গিভেন দ্যাট দে আর সাইডিং। সুতরাং এই যে জায়গাটা ওয়েন এটা যখন গরম রয়েছে সেই সময়, সোজা কথা হচ্ছে যে আমার দেশে ধর্মের নামে আমাদের মানুষদের হত্যা করেছে নির্বিচারে, তাদের কোনো অধিকার নেই বেঁচে থাকার, প্রথম কথা। দ্বিতীয়ত সেই বেঁচে না থাকা, সেইটাকে এখন বলা হচ্ছে যে আমরা স্রেফ এদেরই ধরবো না, আমরা এদের পারপিট্রেটরদের ধরবো, যে লোক পিছে কার্টেনের পেছনে যারা কাজ এগুলো করছে, পরিষ্কার তো বাক মদস্পুষ্ট জঙ্গি সংগঠন, সেটাই বলছি না। কিন্তু এর যেটা নেগেটিভ এফেক্টটা, সেটা কয়েকদিনের মধ্যেই বুঝতে আরম্ভ করবে। দেয়ার উইল বি মাস আপসার্চ যদি ইয়ে হয়। কাশ্মীরের ইকোনমি ইট ইজ অন ট্যুরিস্ট বেসড, এবং এই যেটা ঘটনাটা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কজন ট্যুরিস্ট আর এরপরে যে কতদিনের মধ্যে যাবেন কি যাবেন না, সেটা একটা সন্দেহ প্রশ্ন, এবং না যাওয়াই উচিত আপাতত এইখানটায়। নাম্বার 3 যেটা রয়েছে, যে আমাদের এখানে আর কিছু দিনের মধ্যেই অমরনাথ যাত্রা, এবং সেই অমরনাথ যাত্রা হওয়ার আগেই রক্ত ঝরলো। অমরনাথ যাত্রা শুরু হওয়ার আগেই এই রক্ত, হ্যাঁ এটা, কারণ এই যেটা আমার অমরনাথ যাত্রায়, কারণ আমি দুবার আমার কাছে দায়িত্ব ছিল যখন ডিআইজি বারামুলা, যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা দেখার জন্য। তাই গডস ব্লেসিং অ্যান্ড মাই কলিগস উইথ মি, যে সেখানে কিন্তু আমরা চেষ্টা করেছিলাম ফুলপ্রুফটা, কথার কথা হতো হয় না, যাতে করে কোনো রকম যারা যাচ্ছেন তাদের যেন কোনো অসুবিধা না হয়। এখন যে জায়গাটায় করা হয়েছে পেহেলগাঁও, চন্দনবাড়ি হয়ে যেতে হবে সেখানে, আর যদি বালটাল দিয়ে হতো তাহলে অন্য কথা ছিল। এখন এই চন্দনবাড়ি থেকে যাওয়া মানে কি, একটা মানুষের মনে একটা ধারণা ছিল যে আমাদের দেখার লোক আছে এখানে। আস্তে আস্তে বয়স্ক লোকেরা যেতেন, এই ঘোড়া যারা এই 6টা মাস
তারা কিন্তু সারা বছরের জন্য এই ইনকাম করেন এই ঘোড়ারা, ঘোড়া চালায়। এই ওই বকরওয়াল হোক কিংবা তোমার যারাই হোক না কেন, এরা আজকের দিনে খেতে পাবে না, কারণ যদি টুরিস্টই না আসে তাহলে ওদের কে খাওয়াবে? এই জায়গাগুলো আমার মনে হয় যে এখন নিশ্চয়ই যারা আমাদের রাষ্ট্র চালাচ্ছেন তারা করছেন আলোচনা, বাট ইট শুড নট টেক আননেসেসারি ডিলে। এটা যাতে আপনাকে এই মুহূর্তে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর যে বক্তব্য আমাদের কাছে এসছে সাংবাদিক সম্মেলন তিনি যখন করেছেন, তিনি বলছেন যে কিছুক্ষণের মধ্যেই ভারত একটা যোগ্য জবাব দেবে। ভারত এই সন্ত্রাসবাদের যারা করেছেন তাদেরকে যোগ্য জবাব দেবে, এবং এই উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার পরেই এই প্রতিক্রিয়া এসছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। আমরা শুনবো ঠিক কি বলেছেন। यहाँ मैं भारत के दृढ़ संकल्प को दोहराना चाहूंगा कि टेररिज्म के खिलाफ हमारी जीरो टॉलरेंस की पॉलिसी है। भारत का एक एक नागरिक इस कायरतापूर्ण हरकत के खिलाफ एकजुट है। मैं इस मंच से देशवासियों को आश्वस्त करता हूं, घटना के मद्देनजर भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा। और हम सिर्फ उन लोगों तक नहीं पहुंचेंगे जिन्होंने इस घटना को अंजाम दिया है, हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। भारत एक इतनी पुरानी सभ्यता और इतना बड़ा देश है जिसको ऐसे किसी भी आतंकी गतिविधियों से किसी भी सूरत में डराया नहीं जा सकता। ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूं। কোথাও কি তাহলে মনে হচ্ছে যে আরও একটা সার্জিক্যাল স্ট্রাইকের দিকে এগোচ্ছে ভারত? কারণ আমরা যদি একটু রিকল করি তাহলে জানি যে 2016 সালে উরিতে ঘটনার পর একটা সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, 2019-এ পুলওয়ামা ঘটনার পর বালাকোটে এয়ার স্ট্রাইক হয়েছিল, আর এবারে এই পেহেলগাঁওতে জঙ্গি আক্রমণে জঙ্গি নিশানায় এতগুলো পর্যটক মারার পর ভারতের আজকের যে সিদ্ধান্ত, অর্থাৎ কোথাও না কোথাও গোটা দেশবাসী চাইছে ভারত প্রত্যাঘাত করুক এবং প্রতিশোধ নিক। যাই না মিত্র সাহেব, আপনার কাছে এটাই জানতে চাইবো যে সেই সময়টা কি একবার এসে গেছে? আপনিও সেটা বলার চেষ্টা করছিলেন। এটা অন আছে তো? হ্যাঁ, আচ্ছা। না, আমার কথা হচ্ছে যে হিট দ্য আয়রন হোয়েন ইট ইজ হট। এখন আমাদের ফেভারে যারা রয়েছেন, রাশিয়ার থেকে তারপরে ইসরায়েল পর্যন্ত বলেছে যে উই আর উইথ ইন্ডিয়ানস। তো সেই জায়গাটা যদি আমাদের কোনো ইয়ে হতে হয়, এই জায়গাটা আবার আমাকে বলতে হচ্ছে বাধ্য হয়ে যে আমাদের এটা নতুন কোনো নয় যে টেররিস্টরা আমাদের আঘাত করেছে। দিস ইনভিজিবল এনিমিজ হ্যাভ অলরেডি টেকেন অ্যাওয়ে মেনি লাইভস। সুতরাং এই ধরনের যদি সূচনা হয় তাহলে হোয়াই দ্য প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি ইজ নট ক্রিয়েটেড সো দ্যাট এটাকে রিটালিয়েট করতে হয় আমাকে যেন 1 ঘন্টার থেকে 2 ঘন্টার মধ্যে আমার troops and equipments and the logistics should be ready in places. If it is a long warfare, that is a different thing. But এই যে স্ট্রাইকিং যেটা বলা হয় যে সার্জিক্যাল স্ট্রাইক, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না, বিকজ ইজ এ মিসনোমার। যাই হোক, তো সেই জায়গাটায় আমার মনে হয় যে এখন থেকে যদি আমরা একটু ইনার্শিয়া একটু ঝাড়া দেই এবং কমপ্লাসেন্সির থেকে বাইরে বেরিয়ে আসতে পারি, আমার মনে হয় যে এখনও পর্যন্ত আমাদের যা করার সেটা আমরা করে উঠতে পারিনি। প্রথমেই তো হবে যে ইন্টেলিজেন্স এজেন্সিটাকে আপনারা আবার ভালো করে দেখুন যে তাদের আউটপুট কি, ওয়াই দেয়ার পারফরমেন্স ইজ নট বিং অডিটেড। যে তোমাকে এখানে রাখা হয়েছে, কোটি কোটি টাকা তার পেছনে আমরা খরচ করছি, অথচ সেই জায়গাটায় যদি তুমি এই খবরগুলো যদি আগে না দিতে পারো তাহলে তোমার ইন্টেলিজেন্স নেটওয়ার্কটা কোথায় গেল? ঠিক, অবশ্যই এটা নিয়ে তো প্রশ্ন থাকবেই। আমরা আবার আসবো এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে। কিছুক্ষণ আগে বিদেশ মন্ত্রকের তরফ থেকে যে সাংবাদিক সম্মেলন করা হলো বা সাংবাদিক বৈঠক করা হলো, সেখানে একটা কথাই বলা হলো, সন্ত্রাসবাদের জিরো টলারেন্স ভারতের। বন্ধ হচ্ছে ওয়াঘা আটারি সীমান্ত,
সিন্ধু জল সমঝোতা বাতিল ঘোষণা করা হলো, ইসলামাবাদ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করা হলো, ভারতের হাই কমিশনও বন্ধ হয়ে গেল পাকিস্তানে। পাক নাগরিকদের ভিসা নয়, পাক হাই কমিশন থেকে 5 কর্মীকে সরালো দিল্লি, পাক নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ 48 ঘন্টার মধ্যে। আরও গুরুত্বপূর্ণ, আগামীকাল একটা সর্বদল বৈঠক হবে, সেই বৈঠক ডাকতে পারে কেন্দ্র, সেখানে পেহেলগাঁও হামলা নিয়ে সর্বদল বৈঠক হবে, নেতৃত্ব দেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আমি রাজকুমার কোটারি সাহেবের কাছে যাবো। রাজকুমার দা, আমি এটাই জানতে চাইছি যে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ভারত বন্ধ করার ঘোষণা ইতিমধ্যেই করে দিল, এবং যেভাবে বারবার পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো ভারতে, বিশেষ করে কাশ্মীর, জম্মু কাশ্মীরে যে জঙ্গি হামলা করেন এবং বারবার নিরীহ মানুষের প্রাণ চলে যায়, আজ এতগুলো পর্যটকের প্রাণ চলে গেল, সত্যি কি একটা সময় এসছে পাকিস্তানকে একটা বদলা বা প্রতিশোধ বা প্রত্যাঘাত করা ভারতের, সেটা সার্জিক্যাল স্ট্রাইক হোক বা সমস্ত কূটনৈতিক সম্পর্ক বন্ধ হোক? কীভাবে দেখছেন রাজকুমার দা? নমস্কার। যে ঘটনাটা গতকালকে ঘটেছে এটা খুবই দুর্ভাগ্যজনক এবং খুব আনএক্সপেক্টেড ওয়েতে ঘটেছে বলে আমি মনে করছি। কারণ হচ্ছে আমাদের গত কয়েক বছর ধরে জম্মু এবং কাশ্মীরের যে পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হওয়ার দিকে এগোচ্ছিল, এবং সেখান থেকে স্বাভাবিক হওয়ার ফলে সেখানে ট্যুরিজম ইন্ডাস্ট্রির একটা ভালো দিক, ভালো পথ খুঁজে পেয়েছিল, ইকোনমি সেখানে রিভাইভ করবার একটা পথ খুঁজে পেয়েছিল, এবং সেখানে মানুষজনের আনাগোনা এবং সেখানকার লোকাল যারা মানুষ রয়েছে তারা তাদের যে জীবিকা, দৈনন্দিন জীবিকা ট্যুরিজমের উপরে নির্ভর করে তাদের যে চলে, সেটা অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছিল। এই মতো অবস্থায় যে ঘটনাটা গতকালকে ঘটলো সেটা খুবই দুর্ভাগ্যজনক, এবং ভারতকে শুধু সমুচিত জবাব দিতে হবে, সমুচিত জবাব দিয়েই যে ক্ষান্ত থাকতে হবে তা কিন্তু নয়। এই ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, এবং আমরা অতীতে যে সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলা হয়েছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে বিভিন্ন সময় ঘুষকে মারেঙ্গে যে স্লোগান দিয়েছিলেন এবং যেটাকে বাস্তবে কার্যকর করতে করেছেন, তা সেই আরেকবার সেই সময়টা এসেছে নতুন করে যে জঙ্গি ঘাঁটিগুলোকে পাকিস্তানের মধ্যে ঢুকে যাতে ইমিডিয়েটলি ধ্বংস করে দেওয়া যায়, এবং শুধু ধ্বংস নির্মূল করে দেওয়া যায়, এটা হচ্ছে এক। দুই হচ্ছে যে ভবিষ্যতে যাতে এই জঙ্গি ঘাঁটিগুলো সেখানে গড়ে উঠতে না পারে তার জন্য একটা কনস্ট্যান্ট ভিজিল্যান্সের ব্যবস্থা করা। তিন নম্বর হচ্ছে যে ইন্টেলিজেন্স ফেলিওরের যে কথাবার্তা উঠেছে, এটা খুবই স্বাভাবিক যে এত বড় একটা ঘটনা ঘটলো অথচ ইন্টেলিজেন্স দিক থেকে আমরা কোনো খবর পেলাম না। সুতরাং আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিকে ঢেলে সাজাতে হবে, দরকার হলে সেখানকার কর্মীদের, আধিকারিকদের রিপ্লেস করে নতুন করে তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, যাতে করে আমরা ইন্টেলিজেন্সটাকে রিভাইভ করতে পারি এবং সমস্ত খবরাখবর ঠিক মতন পেতে পারি। চতুর্থ বিষয় হচ্ছে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক একটা টানাপোড়েনের মধ্য দিয়ে চলে আসছে, এবং সেই টানাপোড়েনটা চলতেই থাকবে। এবং আজকে যে ভারত সরকার সিদ্ধান্ত নিল খুব যুক্তিসঙ্গতভাবে যে সেখানে হাই কমিশনটাকে বন্ধ করে দেওয়া এবং তাদের কর্মীর সংখ্যাটাকে একেবারে ন্যূনতম একটা জায়গায় নিয়ে আসা, কিন্তু আমি মনে করি যে শুধু এর মধ্যে দিয়ে আমরা টেরোরিজমের যে না, যেটা সিন্ধু জল সমঝোতা যেটা বাতিল করা হলো, জল চুক্তি প্রকল্প যেটা বাতিল করা হলো, এটা তো একটা বড় ধাক্কা পাকিস্তানের জন্য। না, অবশ্যই সিন্ধু জল চুক্তি যেটা 1960-এর দশকে ভারতের সঙ্গে পাকিস্তান স্বাক্ষর করেছিল সেটা একটা বাতিল হলো, পাকিস্তানের ক্ষেত্রে ধাক্কা। কিন্তু দেখুন বর্তমানে সামগ্রিক যা পরিস্থিতি তাতে পাকিস্তান কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে না, তাদের কাছে উগ্রপন্থাকে মদত দেওয়াটাই একটা প্রাইমারি জায়গা হয়ে দাঁড়িয়েছে। তারা যদি সত্যি অর্থনৈতিক ব্যাপারে, সত্যি সিন্ধুর জল বন্টনের ব্যাপারে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে উদ্বিগ্ন বা চিন্তিত হতেন, তাহলে আজকে এই সন্ত্রাসবাদী কার্যকলাপ বা ঘটনা আমরা চোখে দেখতাম না। সুতরাং সব মিলিয়ে সিন্ধু নদীর জল বন্টন তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে পাকিস্তান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু সেটা দিয়েও যে পাকিস্তানকে জব্দ করা যাবে তা নয়। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিটাকে, যেটাকে আমি বললাম যে রিভাইভ করা, এবং ইন্টারনাল যে সিকিউরিটি
রয়েছে সেখানেও কোথাও ল্যাপস রয়েছে, সেই বিষয়টাকেও মাথায় রাখা এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারনালি কোনো স্যাবোটেজ করার চেষ্টা হয়েছে কিনা। আমরা সবসময় বিদেশিদেরই পাকিস্তানের জঙ্গিদেরকেই দোষী সাব্যস্ত করছি, এটা ঠিক, কিন্তু তার পাশাপাশি সেই জঙ্গিরা কিভাবে এরকম একটা জায়গায় যেখানে ট্যুরিজমের একটা হটস্পট হয়ে দাঁড়িয়েছে বর্তমানে পহেলগাঁওয়ের মতো জায়গা, সেখানে ইন্টারনাল স্যাবোটেজ, মানে আমি বলতে চাইছি যে ভারতবর্ষের মধ্যে থেকে কেউ এই জঙ্গিদেরকে সাপোর্ট দিয়েছে কিনা, তথ্য সরবরাহ করেছে কিনা, সেই বিষয়টাকেও আমাদেরকে মাথায় রাখতে হবে। সুতরাং সব মিলিয়ে যেটা বলবো যে এখন দিস ইজ দি হাই টাইম যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শুড টেক স্টার্ন অ্যাকশন against রাইজিং টেররিস্ট অ্যাক্টিভিটিস এবং সেখানে ঘাঁটিগুলোকে একেবারে নির্মূল করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, এবং তার সঙ্গে সঙ্গে একেবারে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক অন্তত এই বিষয়কে কেন্দ্র করে ভবিষ্যতে যাতে আমরা আলোচনায় না বসি, যতক্ষণ পর্যন্ত পাকিস্তান উগ্রপন্থাকে মদত দেওয়া প্রত্যক্ষভাবে বন্ধ না করছে, পরোক্ষভাবে বন্ধ না করছে, ততক্ষণ ভাবে তাদের সাথে কোনো রকম আলোচনায় যাওয়ার প্রয়োজন আমি মনে করছি না। সুতরাং সব মিলিয়ে অফেন্সিভ রিয়ালিজমই হচ্ছে একমাত্র পথ আমাদের ভারতবর্ষকে নিরাপদ এবং সিকিউর করে তোলবার জন্য। বেশ বেশ, তবে এটা ঠিক যে আজকে যে ভারতের যে সিদ্ধান্ত বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হলো জলসিন্ধু যে চুক্তি বাতিল করে দেওয়া, সে কারণে একটা জিনিস খুব পরিষ্কার যে সিন্ধু, বিতস্তা আর চন্দ্রভাগা জলের উপর বেশিরভাগ পাক নাগরিকদের জীবন জীবিকা চলে। যেটুকু আমাদের কাছে তথ্য আসছে যে পাকিস্তান জনসাধারণের প্রায় 90% কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল এই জল প্রকল্পের উপরে বা জলচুক্তির উপরে। জানি না পরবর্তীকালে এই ধাক্কা কতটা সামলাতে পারবে, কিন্তু তারপরেও কি এই জঙ্গিদের আশ্রয় দেওয়া, প্রশ্রয় দেওয়া পাকিস্তানের বন্ধ হবে, বা জঙ্গি ঘাঁটিগুলোকে যেভাবে তারা সাপোর্ট করে সেটা কীভাবে বন্ধ হবে, সেই প্রশ্ন আমরা আসবো। তবে তারা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেব। আমাদের অন্যান্য অতিথিরাও এসে গেছেন ইতিমধ্যে, কংগ্রেসের মুখপাত্র শক্তিদাও এসে গেছেন। শক্তিদা, আপনাকে স্বাগত। আমরা যাবো শক্তিদার কাছে, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি সঙ্গে সঙ্গে। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমরা যে আলোচনা আজকে করছি ভয়ঙ্কর নৃশংসতার থেকেও, মানে কোন ভাষায় বর্বরচিত এই জঙ্গি হামলাকে আমরা বলবো, যেখানে এতগুলো সাধারণ মানুষের প্রাণ চলে গেল এবং সেখানে ধর্মীয় পরিচয় জেনে আজ 26 জন পর্যটককে নৃশংসভাবে খুন করলো এই জঙ্গি সংগঠন, তার মধ্যে বাংলার 3। আমি জানি না যারা আনন্দ করতে গিয়েছিল, বেড়াতে গিয়েছিল, তাদের নিথর দেহ আজকে বাড়ি ফিরছে। তার মধ্যে আমাদের জানি আমাদের পাটুলি বৈষ্ণব ভাতার বিতান অধিকারী, বেহালার সমীর গুহ, পুরুলিয়ার মনীষ নিরঞ্জন, তাদের সবার বডি ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে আসার চেষ্টা হচ্ছে, হয়তো ইতিমধ্যে এসেও গিয়েছে তাদের বডি এবং তাদের পরিজনের কাছে পৌঁছে যাবে। কিন্তু কেন বারবার এই জঙ্গি নিশানায় এই আমাদের ভূস্বর্গ পড়বে, বা সেখানকার সাধারণ মানুষ বারবার এর জন্য তাদের যে কোনো কারণেই হোক অসুবিধার মধ্যে পড়বে? এবং 370 রোধ হওয়ার পর 2019 সালে বলা হয়েছিল ধীরে ধীরে শান্তি ফিরছে, জঙ্গি সংগঠনগুলো ধীরে ধীরে ওখান থেকে মুছে যাচ্ছে, কিন্তু তার মধ্যেই আজকে দেখলাম হঠাৎ করে এত বড় একটা জঙ্গি হামলা, যে হামলা গোটা ভারতকে নাড়িয়ে দিয়েছে, গোটা বিশ্বজুড়ে নিন্দার ঝড়। আমি তন্ময়দা আপনার কাছে জানতে চাইব, তন্ময়দা, ভারত সরকার অবভিয়াসলি অনেকগুলো সার্জিক্যাল স্ট্রাইক করেছে, পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু এই জঙ্গি হানা থামেনি। কিছু না কিছুভাবে তারা কিন্তু ক্রমাগত ভারতকে ডিস্টার্ব করছে, সেটা কাশ্মীর হোক বা অন্য কোনো জায়গায় হোক ভারতবর্ষে। আজকের এই ঘটনা কিন্তু চোখে আরেকবার আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমাদের ইন্টেলিজেন্স কীভাবে ফেলিওর হয়। সুপ্রিয়, এটা হচ্ছে খুব একটা মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা যেটা ঘটেছে কাশ্মীরে। নিহতদের পরিবারকে আমি সমবেদনা জানাই এবং আহতরা আমি কামনা করি তারা খুব দ্রুত সুস্থ হয়ে উঠুক। এটা হচ্ছে, দেখুন, আমরা সবসময় আলোচনা করছি ইন্টেলিজেন্স ফেলিওর হয়ে থাকতে পারে, সিকিউরিটি ল্যাপস হয়ে থাকতে পারে, একটা কমপ্লাসেন্সি এসে গেছিলো, কাশ্মীর বোধহয় অনেকটা নর্মাল অবস্থায় ফিরে গিয়েছে, সেখানে আর কিছু হবে না। তো সেইগুলো তদন্তে আসবে যে কারা কারা এর মধ্যে আছে, এবং প্রধানমন্ত্রী ঘটনার পরেই বলেছেন যে কারোকে ছাড়া হবে না। কিন্তু আমি আপনাকে বলছি, আমার নিজে এরকম দেখেছি তো অনেক। ধরুন 9/11 আমেরিকায় টুইন টাওয়ার বোম্বিংয়ের পরে সবাই একই কথা বলেছিল যে আমেরিকান ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে, রাইট? এবং তখন আমি ইংল্যান্ডে ছিলাম। তো ইংল্যান্ডে তখন কি হতো, সমস্ত ইউরোপিয়ান কান্ট্রি খুব যে অ্যালার্ট থাকতো যে আমাদের এখানে যেন আবার কিছু না হয়।
এবার 2005 সালে 7 জুলাই হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠে টিভির পর্দা খুলে দেখি যে লন্ডনে আন্ডারগ্রাউন্ড স্টেশনে বোম্বিং হয়েছে, রাইট, এবং সুইসাইড বোম্বিং 4টে স্টেশনে, এবং সেখানে 52 জন এই টেরোরিস্টরা ছাড়া 52 জন মারা গেছিলেন, 800 জন ইনজিওর্ড হয়েছিলেন। এবং ওখানে ছোট দেশ তো, তখন ওরকম অনেক সময় বাসে ট্রেনে উঠতে গেলে তখন মনে চিন্তা হতো যে এখানে আবার বোম আছে কিনা। তো সেটাও বলা হলো তখন যে হ্যাঁ এ তো ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে। এবার আপনি পুলওয়ামা বা আমাদের এখানে 26/11 সেগুলো তো আমি বাদই দিলাম। অতি সাম্প্রতিককালে আপনি কি দেখলেন যে ইসরায়েলকে বলা হয় যে ইন্টেলিজেন্সে হচ্ছে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সেই ইসরায়েলে হামাস স্ট্রাইক করলো, রাইট। তো এর থেকে আপনি একটা বলতে পারেন যে একদিকে যেমন দেশের ইন্টেলিজেন্স আছে, তেমনি আবার এই ধরনের জঙ্গি সংগঠন সবসময় চেষ্টা করে সেটাকে এড়িয়ে কীভাবে অ্যাটাক করবে। তো সেটা হচ্ছে যদি কারোর গাফিলতি হয়ে থাকে তার তো শাস্তি হওয়া উচিত, সেটা হবে। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পুলওয়ামা হয়েছিল সেটা হচ্ছে মিলিটারিকে মারা হয়েছিল, মিলিটারি আমাদের হচ্ছে আর্মি, এবং সেটা হচ্ছে 2019 সালে, তার 6 বছর পরে আবার একটা ঘটনা ঘটলো। এবং তখন পাকিস্তান একটা কথাই বলতো বা তার আগে থেকে যে আমাদের নিউক্লিয়ার উইপন আছে, ভারত কি করবে। তো এই পুলওয়ামা হওয়ার পরে এই যে আমরা বলছি বালাকোট এবং সার্জিক্যাল স্ট্রাইক, পাকিস্তান প্রথম বুঝতে পারলো যে এটা একটা নতুন ভারত। ওই শুধুমাত্র ওই বগি দিয়ে শুধু আমাদের নিউক্লিয়ার উইপন আছে, আমাদের কিছু করতে পারবে না, বলে কিছু হবে না, ঢুকে গিয়ে মারব। তো সেই বার্তাটা প্রথম গেল, তারপর থেকে এখন মোদিজির নাম শুনলেই ওরা কাঁপে। এবার হচ্ছে দেখুন এইটা হয়েছে আজকেই, এতগুলো মিটিং টিটিং হয়েছে এবং হয়েছে, এবং আমি আপনাকে বলে রাখলাম যে একজনও ছাড় পাবে না। আমাকে এটা বলুন কর্মদা, কেন বেছে বেছে হিন্দুদের মারা হচ্ছে? কি বার্তা দিতে চাইছে জঙ্গি সংগঠনগুলো? আরে এরা এটা বলবেন না, এটা তাই করে এসছে। আজকে 1971 সালে যখন বাংলাদেশ পূর্ব পাকিস্তানে যখন যুদ্ধ হয়েছিল, তারপরে বাংলাদেশ হলো, তখনও হচ্ছে প্যান্ট নামিয়ে চেক করে মারা হয়েছে, আপনি ইতিহাস পড়ে দেখবেন। আর এখানে হচ্ছে এমন অবস্থা, কালমা পড়তে বলেছে, কালমা যদি পড়তে পেরেছে কেউ তাও তারা হচ্ছে খুশি না যে তাও হিন্দু হতে পারে, তারপরে প্যান্ট নামিয়ে চেক করে মেরেছে। মানে এতটা নৃশংস, এতটা হিন্দু বিরোধী। এবং এটা পূর্ব পাকিস্তানে আগে হয়েছে, এখন যেটা বাংলাদেশ। তো এইটা কিন্তু নতুন নয়। হিন্দুদের ওরা হচ্ছে বরাবরই একটা, হিন্দুরা হচ্ছে টার্গেট। এবং হচ্ছে যারা এরকম বলে থাকে যে না সন্ত্রাসবাদীদের তো কোনো ধর্ম হয় না, সবাই সন্ত্রাস করতে পারে, তো তারাকে বলতে চাই যে এইটা যে হিন্দু দেখে দেখে মারা হলো, তাহলে তাদের ধর্মটা কি হলো, কেন এইভাবে মারা হলো? তো আমাদেরকে দেখুন আরো বেশি, অনেক বেশি, আপনাদের সরকার হিন্দুত্ববাদের কথা বলে, সেই কারণে কি বেছে বেছে হিন্দুদের মেরে একটা বার্তা দেওয়ার চেষ্টা হলো? এটা তো প্রথম, নাহলে একজন জঙ্গি বলে যা মোদিকে যাকে বলিয়ে, হ্যাঁ ওটা এটা দেখুন, ওরা তো বলবে, আমরা তাহলে কি করবো? ওদের পায়ে পড়বো? ওদেরকে বলবো না না বাবা তোমরা যা পাচ্ছ করো, আমাদের কিছু করো না? সেটা তো আরো উল্টো হবে। আজকে কি 26/11 হয়নি? তখন কি মোদি ছিল? 2008 সালে যখন 26/11 হলো, আজকে হচ্ছে মুম্বাইতে এসে ওই রকম ভাবে মারলো আমাদেরকে, তখন কি মোদি ছিলেন? তারপরে হয়তো বার্তাটা যায়নি, কারণ আর্মির অনেকে বলেছেন যে আমরা রেডি ছিলাম, কিন্তু সরকার তখন ইউপিএ সরকার ছিল, সেই আদেশটা আমাদের কাছে আসেনি, আমরা কিছু করতে পারিনি। আজকে মোদি সরকার সেই আমেরিকা থেকে সেই রানাকে টেনে আনছে, এখন সেই ইন্ডিয়ান জেলে। আজকে হচ্ছে 2008, এটা 2025, 17 বছর পরে তবু ছাড়ায়নি, তবু সেই রয়েছে যে ওকে ওখান থেকে নিয়ে আসবো, নিয়ে এসে এখন ইন্ডিয়ান জেলে রয়েছে। এইটা হচ্ছে এই মোদিজি আর মোদি সরকারের কনভিকশন যে কোনোভাবে টেরোরিজমকে টলারেট করব না। আর আমি আপনাকে বলে দিচ্ছি যে এই যেটা হয়েছে এর যোগ্য জবাব খুব শীঘ্রই পাবে, এবং পাকিস্তানও পাবে। পাকিস্তান থেকে যদি তারা টেরর পাঠিয়ে থাকে, যেটা শোনা যাচ্ছে, আর ওই টেররিস্ট এবং তাদের যারা পেছনে আছে সবার হচ্ছে যোগ্য শাস্তি পাবে, এবং সেটা হচ্ছে আমরা দেবো। মানে আমরা সময়ের জন্য অপেক্ষা করতে হবে। বেশ, দেবব্রতদা, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই আজকের এই ঘটনার নিন্দা করেছেন, কিন্তু পাশাপাশি তিনি সবসময় যেটা বলেন যে এই সরকার, বর্তমান কেন্দ্রীয় সরকার নিয়ে বারবার তিনি প্রশ্ন তোলেন। এবং আজকে এই ধরনের ঘটনা ঘটলো এবং বাংলা 3 জন পর্যটক মারা গেল, যারা শুধুমাত্র বেড়ানোর জন্য আজকে কাশ্মীরে গিয়েছিলেন। আজকে তাদের প্রিয়জনদের নিতর দেহ আজকে কলকাতায় ফিরছে। কতটা মর্মান্তিক, কতটা নৃশংসতা। কিন্তু আমি এটাই বলতে চাইছি যে কেন্দ্রীয় সরকার আজকে এত কিছু কাশ্মীরের জন্য করেছে, আদৌ কি সেই কাশ্মীর শান্ত? আজকের এই ঘটনার পর তো আমরা কখনো বলতে পারি না সে কথা।
সত্যি এই দুঃখজনক দিনে এই অনুষ্ঠান করতে হবে। আমরা হারিয়েছি আমাদের সহনাগরিকদের, আমাদের কলকাতারও 3 জনকে আমরা হারিয়েছি পশ্চিমবঙ্গের। কিন্তু এই যে বললেন না তন্ময়বাবু নতুন ভারত, কিন্তু একটা জিনিস কিন্তু এড়িয়ে গেলেন, পাকিস্তানের থেকে আক্রান্ত হলো ভারত, পাকিস্তানের জঙ্গি সংগঠন দ্বারা ভারত আক্রান্ত হলো। একটা ব্যর্থতার জায়গা তো আমাদের রয়েছে। স্বাধীনতার পর থেকে দেবু কি বলছো তুমি? একটু হিস্ট্রিটা জানো। আক্রান্ত ভারত বলুন, কি অবস্থা? লস্করে তৈবা ভারত আক্রমণ করেছে, আমরা নিরীহ। বলুন বলুন, আমাকে 2 সেকেন্ড টাইম দাও, তুমি বলবে। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পরেই সেপ্টেম্বর মাসে ওই কাশ্মীরকে অ্যাটাক করেছিল পাকিস্তান। তো এটা তুমি ইতিহাস শুনুন, আমরা নতুন ভারতে যে চৌকিদারের পাহারা দিতে আছি আমরা, সেখানে আমরা দেখলাম একটা জঙ্গি সংগঠন যা তাদের ফান্ডিং করে, একটা গালফ কান্ট্রি তারা ফান্ডিং করে, এবং যে গালফ কান্ট্রিতে কয়েকদিন আগে মাননীয় মোদিজিও গেছিলেন, এবং দেখতে পেলাম পাকিস্তানের যারা ফান্ডিং করে সেই তস্করি তৈবা তারা আক্রমণ করলো, তারা এসে নির্বিচারে এলো। নিশ্চয়ই ওনার কথা কিছুক্ষণের জন্য আমি হয়তো অন্ধভক্ত হয়ে গেলাম, তাদের ধর্ম পরিচয় ইত্যাদি তাদের পরিচয় জানতে চাইলো। এতটা সময় তারা ব্যয় করলো, এবং সেখানে আমরা জানি দিল্লির মতো কাশ্মীরও সেখানে কেন্দ্রীয় বাহিনীর পুলিশ দ্বারা এবং কেন্দ্রীয় বাহিনী দ্বারা সেখানে আইন প্রশাসন নিয়ন্ত্রণ হয়। তারা অতক্ষণ সময় ধরে করলো, তারা তার আগেও এসে নিশ্চয়ই রেকি করেছিল, এসে দেখে গেছিলো অতটা পথ এলওসি থেকে এতটা ডিস্টেন্স তারা এলো করে নির্বিধায় বেরিয়ে গেল। একটা জঙ্গিকে আমরা দেখতে পেলাম না। আর মুতোর জবাব কি জবাব দিতে হবে? 4টে কাক মারবো আর 2টো পাইন গাছ ফেলবো। লজ্জা করা উচিত এদের। সেখানে গিয়ে তন্ময়বাবুরা বলেন নতুন ভারত দেখিয়ে দেবো, করে দেবো। আরে ফেরত কি দেবেন? যে মানুষগুলো ফেরত দিতে পারবেন? সেই মানুষগুলোর প্রাণ আপনারা ফিরিয়ে দিতে পারবেন? নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করুন। এই বারে বারে বলেন না পদত্যাগ দাবি, এক দফা এক দাবি। আমরা বলছি আমরা নিরাপত্তা চাই, আমরা এই পশ্চিম ভারতবর্ষের মানুষ নিরাপত্তা চাই। সেই নিরাপত্তা আমরা দিতে পারবেন। আপনারা নিরাপত্তা দিন। কবে নিরাপত্তা দেবেন ভারতবর্ষের মানুষকে? বেশ না, দেবব্রত তার বক্তব্যটাও খুব লজিক্যাল। অবশ্যই নিরাপত্তা ফিরিয়ে দিতে পারবেন এই মানুষগুলোকে। 2 জন বিদেশি মারা গেছে, ফিরিয়ে দিতে পারবেন? কি বার্তা যাচ্ছে? কি বার্তা যাচ্ছে? শুধু ধর্মের জিজ্ঞাসা হবে? বেশ 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 দেবব্রত বাবু হয়ে গেছে, হয়ে গেছে। এলইটির যেমন সেল আছে, টিআরএফ তেমনি আল কায়দা সেল আছে মুর্শিদাবাদে, আনসারুল্লাহ বাংলা। নেহরুকে টেনে আনুন। দেবব্রত বেশ 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 হিন্দু হত্যা করা হয়েছে। শক্তিদা এর আগে বেশ বেশ দেবব্রত বাবু বেশ বেশ না না বেশ আমরা আদম কষ্ট হবে না। বেশ শক্তিদা এর আগে বলা হতো তন্ময়দা আসবো, দেবব্রত বাবু আসবো না। বেশ বেশ শক্তিদা এর আগে বারবার কংগ্রেসকে দায়ী করা হতো যে এই অশান্ত কাশ্মীরের জন্য দায়ী এই কংগ্রেস, এবং তারাই তাদের জন্যই আজকে কাশ্মীর অশান্ত হয়েছিল, আজকে এত রকমের ঘটনা ঘটলো। কিন্তু যখনই এই গভর্নমেন্ট এলো, বিজেপি গভর্নমেন্ট এলো বা 370 ধারা রদ হলো, সব কিছু হলো, ধীরে ধীরে কাশ্মীর শান্ত হচ্ছে বলার চেষ্টা হলো। আজকে তো কংগ্রেসের পাল্টা বলার দিন যে আজকে যদি তাই হয় তাহলে এরকম দিন কেন দেখতে হবে সারা ভারতবাসীকে। দেখো সুপ্রিয়, ভেবেছিলাম ব্যাপারটা নিয়ে রাজনৈতিক বক্তব্য রাখবো না, কারণ আমার সহনাগরিক 26 জন তারা প্রমোদ ভ্রমণে গেছিলেন বেড়াতে, মিনি সুইজারল্যান্ড যেটাকে বলা হয়, ঠিক সেই জায়গায় 26 জনকে কোনো রকম প্ররোচনা ছাড়া গুলি করা হলো। এবং তারপরে তুমি এবং তোমার মিডিয়া কতগুলো জিনিস দেখালো যে পাকিস্তানের হাই কমিশন ক্লোজ করে দেওয়া হয়েছে, আটারি ওয়াগা বর্ডারটা ব্যান করে দেওয়া হয়েছে, এবং পাকিস্তান সিটিজেনদের উইদিন 48 আওয়ার্স ভারতবর্ষ থেকে চলে যেতে বলা হয়েছে। আর এই ঘটনাটা ঘটল কখন? অমরনাথ যাত্রার আগে। একটা কথা মাথায় রাখা দরকার যে 370 ধারা বিলোপ করার পর, আমি রাজনীতি চাইছিলাম না বলতে, কিন্তু এমনভাবে শুরু হলো ব্যাপারটা যে রাজনীতি আনতে বাধ্য হলাম। এই অমিত শাহ, এই নরেন্দ্র মোদী কি বলেছিলেন ভারতবর্ষের মানুষকে? 26 ভারতবর্ষে যারা সন্ত্রাসবাদ তাদের কোনো জাত হয় না। আমি আবারও বলবো, এখনও বলবো যে যারা সন্ত্রাস করে, তারা পৃথিবীতে যারা সন্ত্রাস করে, যে ইসলামাবাদ, এই যে আজকে জনবন্টন চুক্তিটা বন্ধ করে দেওয়া হলো, অর্থনৈতিকভাবে পাকিস্তান ধাক্কা খাবে, কিন্তু এখনো পর্যন্ত চায়না, এখনো পর্যন্ত প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, এখনো পর্যন্ত পাকিস্তান, এখনো পর্যন্ত মায়ানমার,
এ কতজন ভারতবর্ষকে বলছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইটা যতদিন সভ্যতা থাকবে লড়াইটা আজকে রাজনাথ অনারেবল রাজনাথ বাবু বলছেন যে আমরা মুক্তোর জবাব দেব। আরে 26টা প্রাণ তো যা যাওয়ার চলে গেছে। আরে এরমও দেখেছি যে ভারতীয় জনতা পার্টির একজন কোনো মন্ত্রীকে তার বাড়ির আত্মীয়কে ছাড়াবার জন্য উগ্রপন্থীদের ছেড়ে দিতে হয়েছে। এ ঘটনা ভারতবর্ষের বুকে আছে। আমি যেটা বলতে চাই যে নিশ্চয়ই আমাদের আইডেন্টিফাই করা উচিত যে এই ইন্টেলিজেন্স ফেলিওরটা কেন ওখানে এক মিনিটে তো ঘটনাটা ঘটেনি। আবার আমি এটাও অবাক হয়ে যাচ্ছি যে কে ওখানে এমন সাংবাদিক ছিলেন যাকে ছেড়ে দিলেন সন্ত্রাসবাদীরা, বললেন আপনি দাঁড়িয়ে থাকুন, দেখুন আমরা হিন্দুদের মারছি। এই যে কথাগুলো, আমার বক্তব্য হচ্ছে একটাই যে আজকে আগামীকাল সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। কেন সর্বদলীয় বৈঠক? এই কারণেই ডাকা হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হবে না এই কারণেই ডাকা হয়েছে, ভারতবর্ষের মতো বিশাল একটা দেশে এই ধরনের আক্রমণ এটা তো নতুন নয়, এটা তো আজকে নতুন নয়। আমরা অনেক কিছু দেখেছি, কিন্তু যে ঘটনা বুক বাজিয়ে বলতেন যে আমার এত বড় সিনা, আমি কোনোদিন আর পাকিস্তানে কোনোদিন আর কাশ্মীরে একটা লোকও মরবে না, 370 ধারা বিলুপ্ত হয়ে গেল, হলো ঠিক আছে, কিন্তু ঘটনাটা তা নয়। দেখতে হবে যে সর্ষের মধ্যে ভূত আছে কিনা, সেই কোয়ারিটাও করতে হবে। তাতে যে আইডেন্টিফাই হোক, যে দলের আইডেন্টিফাই হোক, সেই তাকে পাবলিকলি এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যে আগামী দিনে দেশের অভ্যন্তরে থেকে এই ধরনের ঘটনা ঘটাতে জাতীয় নিরাপত্তা বিষয়। ছোট্ট করে কংগ্রেসের দেখুন শুনে মনে হচ্ছে চোখ দিয়ে জল ঝরছে, কি পাকিস্তানের সাথে সম্পর্ক নষ্ট করে দেওয়া হয়েছে। আর এই জন্যই জানবেন পাকিস্তান বলে রাহুল গান্ধী, তাহলে কিন্তু আমাকে বলতে হবে এখন নয় না, তাহলে রাহুল গান্ধী চায় রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী। আরে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে কি না হবে আপনার উপর হবে না, আরে আপনার কথাই হবে না, আপনার কথাই হবে না রাহুল গান্ধী। দেখুন আমরা রাজনৈতিক, আমরা বেশি রাজনৈতিক কথা যেতে যাচ্ছি না, দরকার নেই, দরকার নেই বলা, যে কথা বলবে ওই রকম বলবে। 100 বার আমি টেকনিক্যাল বিষয়ে আসব, টেকনিক্যাল বিষয়ে আসব, ভাগ করেছে, বেশ আমি টেকনিক্যাল বিষয়ে আসব। শক্তিদা বেশ কারো কথা শোনা যাচ্ছে না, দেখুন রাজনৈতিক বিষয় যখন আলোচনা হবে তখন আমরা আনবো, কিন্তু আজকে দেশের একটা এমন দিন যেখানে 26 জন মানুষের প্রাণ চলে গেছে জঙ্গি হানায়। বেশ আমি মিত্র সাহেবের কাছে যাবো। বেশ শক্তিদা আমি মিত্র সাহেবের কাছে আসবো। বেশ তন্ময়দা বেশ মিত্র সাহেব, আমি এটাই জানতে চাইবো যে রাজনৈতিক কচকাচনি তো চলবে, কিন্তু এতগুলো মানুষের প্রাণ যে চলে গেল সে তো আর কেউ ফিরিয়ে দেবে না। অবশ্যই সরকার বা কেন্দ্রীয় সরকার অনেক কিছু ভাবনা চিন্তা করছে, দ্বিপাক্ষিক চুক্তি, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে, কিন্তু এটা কি দিস ইজ নট এনাফ আমার মনে হয়। আমরা আমাদের যে ডিফেন্সিং ল্যাবস, এটাকে আগে যদি আমরা এখনই থেকেই এটাকে মেরামত না করি তাহলে কিন্তু এরকম আরও অনেক নিরীহ মানুষের প্রাণ চলে যাবে, এবং এই জঙ্গি সংগঠনগুলো বা এই জঙ্গিরা এই সন্ত্রাসবাদের মাত্রা কিন্তু আরও বাড়িয়ে দেবে। ফলে ওপার দেশ থেকে এখানে আসবে, আবার নিকেশ করে চলে যাবে। তো এটা থামানোর জন্য কি পন্থা এই মুহূর্তে নেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের বা প্রতিরক্ষা দপ্তরে? প্রশ্নটা হচ্ছে যে আমি সকালবেলাতেও আর দুপুরবেলায় যেখানেই যাচ্ছি, আমরা এখন যে আমাদের কাছে প্রায়োরিটি হচ্ছে যে 26 জনকে মারা হলো সেই ব্যাপারে, সেখানে আমরা বলবো যে আমরা ইউনাইটেড হয়ে তার বিরুদ্ধে লড়ব, এই নয় কোনো পার্টি নয়। রাইট, আমার কাছে দেশ হচ্ছে আমার দ্বিতীয় মা। দেশ বড় না কোনো ব্যক্তি বড় না তার দল বড়, সবার আগে দেশ, সবার আগে। সুতরাং সেখানে যখন এরকম একটা আলোচনা আমরা করছি, সেটাকে একটা সলেমলি যদি আমরা করি,
চেঁচামেচি না করে যাতে আমরা সবাই শুনতে পাই, আমার মনে হয় দ্যাট উইল অ্যাটলিস্ট অনেক অনেক যারা শোনে দে উইল বি বেনিফিটেড। আমি কিন্তু আরেকটুখানি এগিয়ে যেতে চাইছি যে এই যে জায়গাটা হলো, আমরা কিন্তু কোনো সময় জম্মুর ব্যাপারটা ইনক্লুড করি না কোনো সময়। জম্মু ইজ গিভিং লট অফ পেইন টু দ্য সিকিউরিটি ফোর্সেস ইনক্লুডিং আর্মি। কারণটা হচ্ছে ফরেস্ট এরিয়া, লিটল মাউন্টেন, যেটা কেউ বলছিলেন পীর পাঞ্জালের ওপাশে থাকছে আর এ পাশে থাকছে, সেটা অন্য কথা। আমি বলছি যে এই যে জায়গাগুলো, তো যদি রাজৌরি সেক্টরটা আমরা দেখি, কান্ডি বুধল, এইসব যদি দেখি যে এখানে থিক ফরেস্টেড, কেননা পাইন বন ভর্তি। হ্যাঁ, গভর্নমেন্টের ইয়েতে আমার এই সব প্রত্যেকটা জায়গা পায়ে হেঁটে আমি করেছি ইয়েতে, যার ফলে কী হচ্ছে প্রত্যেকটা জিনিস আমার চোখের সামনে আছে। আমি যেটা চিন্তা করছি যে আমরা আরেকটা শত্রু বাড়িয়েছি বাংলাদেশে, এবং বাংলাদেশের যে মেইন ট্রেনিং মডিউল এবং আদার থিংস, ISI ওখানে 1948 থেকেই থাকতো, পরবর্তীকালে তাদের বাড়েনি। অনেকে হয়তো জানেন না যে 1993-তে ওসামা বিন লাদেন বাংলাদেশে যে ফান্ড রেজ করেছিল এবং তাকে দেওয়া হয়েছিল, এই সব জিনিসগুলো তার অর্থটা কি? বাংলাদেশ 700 ক্রিমিনালকে ছেড়ে দিয়েছে, 90টা ক্রিমিনালকে যারা ট্রেডে মানে ব্র্যান্ডেড। তারপরে ওই যেটা বাব্বার, যে আপনারা বলছেন মৌলবাদী জঙ্গি সংগঠনগুলো ধীরে ধীরে আবার তাদের নিজস্ব পেশায় নেমে পড়ছে, সন্ত্রাস ছড়ানো, সন্ত্রাস বাড়ানো, সন্ত্রাস করা, এবং সেখানে মদতপুষ্ট হয় পাকিস্তান, নয় বাংলাদেশ। এটাকে কোথাও ভারতকে কাউন্টার করতে গেলে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে প্রতিরক্ষা খাতে বা অন্য কোনো জায়গায়, যেখানে ইন্টেলিজেন্স থেকে শুরু করে আর্মি থেকে শুরু করে সমস্ত ডিপ্লয়মেন্ট বাড়াতে হবে, যেখানে এই ধরনের সীমান্ত রক্ষা গুরুত্ব আরও বাড়াতে হবে। সেই দিকটা হয়তো আমাদের ভাবতে হবে। আমি ছোট্ট করে রাজকুমারদার কাছে জানতে চাই, রাজকুমারদা, আজকে ভারত যতটা অ্যাটাকিং মুডে রয়েছে এই মুহূর্তে, যেভাবে দ্বিপাক্ষিক সম্পর্কগুলো সম্পর্কে ভারতের বিদেশ মন্ত্রক জানালো এবং প্রতিরক্ষা দপ্তর যথেষ্ট স্ট্রং মেসেজ দিয়েছে, কোথাও কি মনে হয় যে পাকিস্তান কিছুটা হলেও চাপের মধ্যে পড়বে গোটা বিশ্বের কাছে, বিশ্বর দরবারে ভারতের এখন এই স্ট্যান্ড? পাকিস্তান ইতিমধ্যেই গোটা বিশ্বের কাছে চাপের মুখে রয়েছে একাধিক কারণে। আমরা দেখছি গত কয়েক মাস ধরে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কি পরিমাণে দিক থেকে চাপের মুখে রয়েছে পাকিস্তান, এবং সারা পৃথিবীর কাছে পাকিস্তান একটা নজির সৃষ্টি করেছে যে জঙ্গি উৎপাদনের কারখানা যে পাকিস্তানে চালু হয়েছে গত কয়েক দশক ধরে, সেটা আজকে বিশ্বের কাছে সবাই জেনে গেছে। সুতরাং পাকিস্তান চাপের মুখে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। কিন্তু তাতে কি পাকিস্তান উচিত শিক্ষা পাচ্ছে? এটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল কোয়েশ্চেন, যে পাকিস্তানকে কি আমরা যোগ্য শিক্ষা দিতে পারছি? এখনো আমার মনে হয় পাকিস্তানকে আমরা সেই শিক্ষাটা দিতে পারি। তার কারণ হচ্ছে যে যদি আমরা পাকিস্তানকে সঠিক শিক্ষাই দিতে পারতাম, তাহলে আজকে এই জঙ্গিদেরকে মদত দিয়ে এই নাশকতামূলক কার্যকলাপের সঙ্গে পাকিস্তান যুক্ত থাকতো না। আর 2 নম্বর হচ্ছে যে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থাটা দেখুন, সামগ্রিকভাবে একেবারে বিপর্যস্ত অর্থনৈতিক অবস্থা। তারপরও পাকিস্তান নিজের অর্থনৈতিক অবস্থাকে রিভাইভ না করে এই পুরনো তাদের যে লাইন অফ অ্যাকশন, যে একেবারে সেই জঙ্গি কার্যকলাপ এবং নাশকতামূলক কার্যকলাপকে প্রমোট করা এবং ভারত বিদ্বেষী কার্যকলাপকে বেশি করে প্রমোট করা, এবং সেটা চালিয়েই তাদের সেখানে অভ্যন্তরীণ রাজনীতি কিন্তু টিকে রয়েছে। সুতরাং পাকিস্তানের ইন্টারনাল পলিটিক্সের একটা বড় ইকুয়েশন হয়ে দাঁড়িয়েছে ভারত বিরোধী, কে কত বেশি ভারত বিরোধিতা কথা বলে পাকিস্তানের ক্ষমতায় টিকে থাকতে পারে। বেশ বেশ বেশ, আমাদের সময় একদম শেষ, আমাদের অনুষ্ঠান একদম শেষ করতে হবে। তবে এটা বলতে পারি যে এই ভূস্বর্গে ভয়ঙ্কর জঙ্গি হানার পর অনেক প্রশ্ন আজ সাধারণ মানুষের মনে ঘুরছে, যে কিভাবে যারা আজ বেড়াতে যাচ্ছেন তাদের নিরাপত্তা কোথায়, কেন ইন্টেলিজেন্স ফেলিওর হলো, কেন ভারত তাদের পাল্টা জবাব, প্রতিশোধ বা প্রত্যাঘাত কত দ্রুত করতে পারবে, সমস্ত রাজনৈতিক দলগুলো কি প্রতিক্রিয়া দেবে, আগামীকাল সর্বদল বৈঠক, সেখানে কি সিদ্ধান্ত হবে। অবভিয়াসলি যে কূটনৈতিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক পাকিস্তানের সঙ্গে ছিন্ন করার পরেও পাকিস্তানকে আমরা কতটা চাপে ফেলতে পারব। তো এইসব প্রশ্ন অবশ্যই আমাদের
আলোচনা করার অনেকগুলো বিষয় রয়েছে, সেটা হয়তো সময় আজকে অতটা পেলাম না আমরা, আগামী দিন হয়তো আজকে আবার আমরা আলোচনা করব। তবে আজকের এই ঘটনা এতটাই মর্মান্তিক, এতটাই নৃশংস যে জঙ্গি আক্রমণে বা জঙ্গি হানায় আজকে এতগুলো মানুষের প্রাণ চলে গেল, তা কখনোই কাম্য নয়। আমরা আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। উপস্থিত সমস্ত অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠান থাকার জন্য। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।